গতকালকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে রীতিমতো পর্যুদস্ত হয়ে হারছে। 1-1 হয়েছে সিরিজটা। মানে পাকিস্তান প্রথম ম্যাচে যেরকম একটা হিউমিলেশনের শিকার হয়েছিল, প্রায় একই রকম হিউমিলেশনের শিকার বাংলাদেশকে করে সিরিজ সমতা ফিরেছে। তৃতীয় ম্যাচে এখন উত্তেজনার অপেক্ষা, তার আগে একটা বিরাট উত্তেজনার ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে সালমান আগার রান আউটটা। সালমান আগার যে রান আউটটা মিরাজ করছেন, এইটা এখন সম্ভবত বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়। সালমান আগা উইকেটের বাইরে, ক্রিজের বাইরে গিয়ে দাঁড়াচ্ছিলেন। রিজওয়ান একটা শট করছেন টুয়ার্ডস বোলার। মিরাজ সেই বলটা কালেক্ট করছেন সালমানের পার কাছ থেকে। কালেক্ট করার আগেই সালমান বলটা তুলে দেওয়ার চেষ্টা করছিলেন মিরাজের হাতে। সেটা না নিয়ে মিরাজ নিজে বল নিয়ে স্টাম্পে মেরে সালমানকে আউট করে দিয়েছেন। পুরো প্রসেসটার ভিতরে খুব একটা আইনের ব্যত্যয় ঘটে নাই। এখন সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে যে এটা স্পোর্টিং হচ্ছে কিনা, ব্যাপারটা ক্রিকেট স্পিরিটের সঙ্গে যায় কিনা। আমি এই আলোচনাগুলো একটু একটু করে স্পর্শ করব, কিন্তু আমি মূলত দেখতে চাই যে আইসিসির আইনের ফাঁকফোকরগুলো এমন যে এরকম অকওয়ার্ড পরিস্থিতি আইসিসির আইন সামলাতে পারে না। এইটা আসলে সালমান আগারের সমস্যা না, মিরাজেরও সমস্যা না, আম্পায়ারদের তো আসলে কিছু করারই নাই। ফলে এই জিনিসগুলো আইসিসির আইন এত মাত্রায় ব্রিটিশ কনস্টিটিউশনের মতো যে এইটা পর্যাপ্ত ভালো তাফসির না হইলে আপনি বুঝতে পারবেন না যে জিনিসটা কি। ফলে সেই তাফসিরকারী যদি খুব ভালো না হয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এই জায়গাটায় আইসিসির এখন সময় আসছে স্টেপ আউট করে তার ডেড বল, রান আউট, এই লগুলোকে আরও আধুনিক এবং টু দ্য পয়েন্ট করা। সেই জিনিসগুলো একটু আলোচনা করব যে আইসিসির আইনের কী কী ত্রুটির জন্য কালকের এই ঘটনাটা ঘটতে পারলো। দেখেন, ওই যে শুরুতে যেটা বললাম, এমসিসির আইন কানুন, মানে আইসিসির যে আইন, এটার প্রণেতা হচ্ছে এমসিসি। এমসিসির আইন কানুন ব্রিটিশ কনস্টিটিউশনের মতো। এখানে আসলে আপনার পরিষ্কার করে পুরোপুরি বলা নাই যে এই শাসন প্রক্রিয়া কিভাবে হবে। হ্যাঁ, বিশাল কেতাব, এই এত মোটা একটা জিনিস, কিন্তু খুবই গ্রে এরিয়া আছে। সবচেয়ে বড় কথা, পরস্পর বিরোধী আইন আছে। এটা কারণ কি, ব্রিটিশ কনস্টিটিউশনে যেরকম একদিনে আনুষ্ঠানিকভাবে রচিত হয় নাই, এমসিসি লও এরকম হয় নাই। এইটা যখন যেটা সামনে আসছে, এই ধরেন 60-এর দশক 70-এর দশক পর্যন্ত কয় বলে ওভার হবে এটাই ডিসাইডেড ছিল না। এটা ওই সময় এসে এমসিসির মনে হলো যে এটার একটা ইউনিফর্ম চেহারা দেওয়া দরকার। তো এই জিনিসটাই এমসিসির অলমোস্ট প্রত্যেক জায়গায় এখন ওই দাগগুলো রয়ে গেছে, পরস্পর বিরোধিতার দাগ। সেই সঙ্গে এমসিসির এই ল বুকের আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে অনেকটাই সততার উপরে নির্ভর করে, অনেস্টির উপরে নির্ভর করে, ক্রিকেট স্পিরিটের উপরে নির্ভর করে, স্পোর্টিং অ্যাটিটিউডের উপরে নির্ভর করে। এইটা কিন্তু আবার আপনি আইসিসির এই এমসিসির ল বুককে সমালোচনা করতে পারবেন না। এটা হচ্ছে একটা আস্থার উপরে, ওই যে সরল বিশ্বাসে প্রতিযোগীদের হাতে এবং আম্পায়ারদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরাই ডিসাইড করো জটিল পরিস্থিতিতে কি করবা। এবং একটা সময় পর্যন্ত তাই হতো। ধরেন সিম্পলি আমরা যখন খেলা দেখা শুরু করছি তখনকার কথা বলতে পারি, এই যে এখন ক্লিন ক্যাচ কিনা এটা নিয়ে যে বিতর্ক হয়, বা বাউন্ডারি লাইন বল স্পর্শ করছে কিনা, তখন তো এগুলো টিভিতে রিপ্লে দেখার উপায়ও ছিল না। রিপ্লে আসার পরেও শুরুতে শুরুতে আম্পায়াররা দেখতেন না। কি করতেন? ফিল্ডারের কাছে জিজ্ঞেস করতেন। ফিল্ডার ক্যাচটা নেওয়ার পরে যদি আঙ্গুল দিয়ে আউট দেখায় তাহলে আউট, ফিল্ডার যদি বলে যে আউট হয় নাই তাহলে নট আউট। কোনো আম্পায়ারের ইনভলভমেন্টই দরকার নেই, আম্পায়ার জাস্ট ফিল্ডারকে জিজ্ঞেস করবেন। বাউন্ডারির ক্ষেত্রে ওই একই ঘটনা। এটা দিব্যি আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে দেখছি। কিন্তু পরে কি দেখছি, যে জিনিসটা যে সততার ভরসায় এমসিসি মানুষের হাতে ছাড়ছিল, প্রতিযোগীদের হাতে ছাড়ছিল, সে ভরসাটা রাখতে পারেন নাই প্রতিযোগীরা। তারা ওই স্পোর্টিং মানসিকতাটা, একটা সময় তো নিজের দলের বিপক্ষে গেলেও ফিল্ডাররা মানে চরম বিপক্ষ সময়েও আঙ্গুল তুলে জানায় দিতেন যে আউট হয়ে গেছে বা আউট করতে পারি নাই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বিলুপ্ত হয়েছে। ফলে আম্পায়াররা বাধ্য হয়ে এখন জিনিসটা থার্ড আম্পায়ারের মোশন ক্যাম ও মুক্তমুখ এইগুলোর উপরে ডিপেন্ড করছেন। এখন এই জায়গাগুলোতেই সংকটটা হয়ে গেছে।
যেখানে সততা আপনার আইনের মূল ভিত্তি, বিশ্বাস আপনার আইনের মূল ভিত্তি, যে খেলাটায়, সেই খেলাটার আইন আধুনিক হতে হবে। তা না হলে তো আইন দিয়ে যা খুশি তাই করে ফেলা যাবে। আজকে ধরেন স্পিরিট অফ ক্রিকেট বা স্পোর্টিং অ্যাটিটিউড এগুলোর কথা উঠলে অনেকে হাসাহাসি করেন, আইনে আছে সুযোগ নিব না কেন। না, ক্রিকেটের আইন আর অন্য সব আইন ঠিক এক জিনিস না। ওই যেটা বললাম যে ক্রিকেটের আইন প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বাস করে, এটা বা ক্রিকেট স্পিরিট, স্পোর্টিং অ্যাটিটিউড এগুলোর উপর আস্থা রাখা হয়েছিল। ফলে এখানে আইনের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোও খুব গুরুত্বপূর্ণ যে আইনে আছে, কিন্তু আপনার স্পিরিট কি বলে, আপনার চেতনা কি বলে, আপনার ভেতর থেকে কি বলে যে কাজটাকে ঠিক হচ্ছে, নৈতিকতা কি বলে। যেমন ধরেন কালকের কেসটারই যদি আপনি একটা কেস স্টাডি হিসাবে নেন, সালমান আগা উইকেটের বাইরে গিয়ে দাঁড়ায় আছে, চরম বোকামি করছে। এখন পাকিস্তানি ক্রিকেটাররা কে যেন কালকে বলছে যে দুনিয়ায় যতভাবে রান আউট হওয়া যায়, যত হাস্যকরভাবে, তা পাকিস্তানি ক্রিকেটাররা কখনো না কখনো হয়েছে। ইঞ্জি ভাই নিজেই কত রকম রান আউট যে হয়েছে, দুজন ব্যাটসম্যান পাকিস্তানি একদিকে দৌড়াচ্ছে, এরকম ঘটনা ঘটছে, মানে এর কোনো শেষ নেই। ফলে সালমান আগা তাদের উত্তরসূরি হিসাবে উইকেটে ক্রিজের বাইরে অতখানি বাইরে গিয়ে দাঁড়ায় থাকবে, এতে আমি অবাক হই নাই। এবং সে বুঝেও নাই যে পুরো ব্যাপারটা তার এগেনস্টে যাচ্ছে, সে যে ডেঞ্জার জন্য দাঁড়ায় আছে সে ফিলই করতেছে না। সে অত্যন্ত আয়েসের সঙ্গে, অত্যন্ত সৌজন্যতার সঙ্গে বলটা গড়ায় আসছে, বলটা ধরে মিরাজের হাতে দিতে গেছে। এখন আপনার সাধারণ বোধ কি বলে, নৈতিকতা কি বলে? নৈতিকতা বলে যে একজন লোক একদম রিল্যাক্স মুডে আছে এবং আমাকে খানিকটা ওই ফ্রেন্ডলি অ্যাটিটিউডে হেল্প করার অ্যাটিটিউডে আছে, সেরকম সময় তারে কি আপনি হত্যা করতে পারেন? আউট করা তো এক ধরনের হত্যা, সেরকম সময় আপনি তারা আউট করতে পারেন? তার কত বড় বিশ্বাস ভঙ্গ হলো। এই যে আজকে অজয় জাদেজা লিখছে যে, যদিও অজয় জাদেজা নিজেই একটা ফিক্সার ছিল একসময়, কিন্তু কথাটা সত্যি যে বাংলাদেশিদের কি এরপরে আর কেউ বিশ্বাস করবে? আমরা আইনের কথা বাদ দেই, স্পিরিটের কথা বাদ দেই, বিশ্বাস তো সালমান আগা তো বিশ্বাস করছিল মিরাজরে যে আমি যে জায়গায় দাঁড়ায় থাকি না কেন, আমরা তো বলটা ডেডই হয়ে গেছে, এমন আর খেলার কি আছে। তো এই যে বিশ্বাসটা, বিশ্বাসটা আগের দিন হলে খুব গুরুত্ব পেত। এখন সমস্যা হচ্ছে যে এখন তো প্রতিটা জিনিসের জন্য জীবন দিয়ে দেওয়া এবং নিয়ে নেওয়ার একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে স্পোর্টসে। স্পোর্টসের ওই যে সুর, যে জয় পরাজয় পরে, আগে হচ্ছে ফ্রেন্ডশিপ ধরে রাখতে হবে, আগে হচ্ছে চেতনা ধরে রাখতে হবে, আগে নৈতিকতা ধরে রাখতে হবে, ওইটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ফলে এই আলোচনা করলে আমারও আপনার অনেক সেকেলে মনে হবে, আমি এই আলোচনায় নাই যাই। আমি একটু ঘটনাটা যদি দেখি, তাহলে আসলে কি ঘটনাটা সঠিকভাবে আইনি হয়েছে? না, এখানে আইনের নানা রকম পরস্পর বিরোধিতা তৈরি হয়েছে। দেখেন সালমান আগা উইকেটের বাইরে দাঁড়ায় আছেন, তার আগে আমি আপনার একটা জিনিস বলি। আমি যখন আইনে আমি তো নানা বিষয়ে কিছুদিন পড়ছি। তো আইনে যখন প্রথম বর্ষে পড়তাম, আমাদের শিক্ষক একদম প্রথম ক্লাসে একজন শিক্ষক একটা গল্প বলছিলেন যে আইন জিনিসটা কি। আইন জিনিসটা হচ্ছে যে আপনি পেঁয়াজের খোসা ছড়াতে ছড়াতে শেষ স্তরে গিয়ে যাকে দোষী পাবেন সেই আসলে দোষী। এখন কেমন সেটা, উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে মনে করেন একটা জায়গায় রাস্তার ভিতরে একটা গর্ত আছে, এটা কর্তৃপক্ষের অন্যায়, তাহলে কর্তৃপক্ষের শাস্তি দেওয়া যায়। এই গর্ত থাকার অপরাধে স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে মিটিং করতেছে, রাস্তা অবরোধ করা স্থানীয় লোকজনের অন্যায়, তাহলে ওই স্থানীয় লোকজনরে শাস্তি দেওয়া যায়। এখন একটা ট্রাক ড্রাইভার ওই জায়গা থেকে সোজা আসা ওই অবরোধকারীদের গায়ের উপরে ট্রাক উঠায় দিয়ে দুজনে মেরে ফেলছে। এখন ট্রাক ড্রাইভারের কি এটা বলার উপায় আছে যে ওরা বেআইনি জায়গায় বসেছিল বলে আমি মেরে ফেলছি? এটা তো বলার সুযোগ নেই। আপনি বেআইনি একটা কাজে লিপ্ত আছেন, কিন্তু সেই বেআইনি কাজের জবাব বেআইনি হতে পারবে না, কোনোভাবেই না। আপনাকে মানে প্রতিপক্ষ যতই বেআইনি অবস্থানে থাকুক, আপনাকে ন্যায়ের অবস্থানে থাকতে হবে। পেঁয়াজের খোসা ছাড়ায় দেখতে হবে যে কোন পরতে কি বলে। সালমান আগা অবশ্যই বোকামি করছে এবং আইন মানছে। 38 ধারা অনুযায়ী উইকেটের বাইরে থাকলেই তুমি রান আউট, তাতে তুমি রানের চেষ্টা করো আর না করো, উইকেটের বাইরে থাকা অবস্থায় যদি তোমার স্টাম্প ভাঙা যায় তুমি রান আউট। এখন মুশকিলটা হচ্ছে এই জায়গায় কতগুলো জিনিস খুব বাদ সাধতেছে। প্রথমত হচ্ছে যে সালমান আগাকে যেভাবে আপনারা এই ছবিটা দেখলে দেখবেন, যেভাবে মিরাজ
তার সামনে থেকে বল কালেকশনের জন্য পা বাড়ায় দিচ্ছেন এবং পরে হাত নামায় দিচ্ছেন, সেটা কিন্তু সালমান আগার উইকেটে ক্রিজে ফেরার পথ পুরোপুরি রুদ্ধ করছে। সালমান আগা যদি চেষ্টাও করতো তাহলে কি সে ক্রিজে ফিরতে পারতো? না, পারতো না। সালমান আগার এখানে আরেকটু যেটা আরও সরল মানুষই করছে, সে মিরাজের ধাক্কাটা দেয় নাই। যদি মিরাজের ধাক্কা দিয়ে আগানোর একটা চেষ্টা করতো তাহলে সে ক্লেম করতে পারতো আমি এসে উইকেটে ফেরার চেষ্টা করছে, আমার ফিরতে দেয় না, উল্টে মিরাজ 5 রানের পেনাল্টি হতো এবং ওই বলটা ডেড হয়ে যেত। কিন্তু ঘটনা হচ্ছে সে চেষ্টা করে নাই বলে আপনি তারা আটকায় রাখবেন? এটা কি আইনের প্রয়োগ হলো? আপনারা তো 45 ধারা বলতেছে যে চেষ্টা করুক বা না করুক, কোনো ব্যাটসম্যানকে তার উইকেটে ফেরা, ক্রিজে ফেরা থেকে আটকানো যাবে না। যদি কোনো ফিল্ডার সেটা করে তাহলে 5 রানের জরিমানা হবে এবং বল ডেড হবে। তার মানে সালমান আগা একটা অন্যায় করছে, সেই অন্যায়ের কাউন্টারে আপনি আরেকটা অন্যায় করছেন, যেটা 45 ধারা অনুযায়ী অপরাধ। এখন আম্পায়ার কোনটা বিবেচনা করবেন? 38 ধারা অনুযায়ী তারা আউট দিবেন, নাকি 45 ধারা অনুযায়ী তারা উল্টে মিরাজরে ইয়ে করবেন, শাস্তি দেবেন? আরও কন্ট্রাডিকশন আছে। সেটা হচ্ছে যে বল কি এই সময় অ্যালাইভ ছিল কিনা, অন প্লে ছিল কিনা। এই অন প্লে ছিল কিনা এই বিতর্ক গত কয়েক বছর ধরে খুব চলতেছে। শুরু হয়েছিল জনি বেয়ারস্তো অ্যাশেজে ওই যে উইকেট ছেড়ে বেরোয় আসছিলেন ডেলিভারির পর পর। উনি ভাবছিলেন বল কিপারের হাতে চলে গেছে। বল ডেড হওয়ার যে শর্তগুলো, তার প্রথম শর্ত মানে একেবারে প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে উইকেট কিপার অথবা কোনো ফিল্ডারের হাতে বল স্থির হইতে হবে, খেলাটা সেটেল হইতে হবে। তো জনি বেয়ারস তো মনে করছেন খেলা সেটেল হয়ে গেছে, কিপারের হাতে যেহেতু বল চলে গেছে, উনি উইকেট থেকে বেরোয় এসে উইকেট টক করার চেষ্টা করছেন। কিপার সম্ভবত কেরি ছিল, কেরি না কে যেন মনে নেই, সে ওই স্টাম্প ভেঙে দিচ্ছে। ভেঙে দিলে এখন আম্পায়াররা বাধ্য হয়ে আউট দিয়ে দিচ্ছেন, কারণ তখনও পর্যন্ত কিপারের যে মুভমেন্ট, তাতে কিপার অ্যালাইভ ছিল। কিপার বলটা হাতে পেয়ে কখনোই স্থির হয় নাই, সে সঙ্গে সঙ্গে থ্রো করে ভেঙে দিচ্ছে। এখন তার মানে এক পক্ষ চাইলে খেলাকে জীবিত রাখতে পারবে, আরেক পক্ষ যতই মনে করুক খেলা ডেড হয়ে গেছে। এটা আইনের একটা একপাক্ষিক প্রয়োগ। এক পক্ষ মনে করলো কি না, সেটার উপরে আসলে ডেড বা অডেড এটা নির্ভর করতে পারে না। কারণ আবার ডেড বলের আইনেই বলা আছে যে দুজন ব্যাটসম্যানের অ্যাটিটিউডে আম্পায়ার যদি মনে করেন যে খেলা ক্রিজড হয়ে গেছে, খেলা আর চলমান না, তাহলেও সেটা ডেড বল। তো দুজন ব্যাটসম্যানের অ্যাটিটিউডে, কালকে রিজওয়ান গ্লাভস খুলতেছে, ও গিয়ে উইকেটের মাঝখানে দাঁড়ায় আছে, অ্যাটিটিউডে তো মনে হচ্ছে যে তারা আর খেলার মধ্যে নাই, তারা কেউ রান নেওয়ার চেষ্টা করতেছে না, কোনো ইন্টেনশন নাই, তাহলে বল ডেড হয়ে যাইতে পারে। আম্পায়ারকে তো ওই সুযোগ দিয়ে রাখছে ইয়েতে, আইনে। এখন কথা হচ্ছে যে সেক্ষেত্রে আবার ওই যে ওই আইনেরই পাল্টা কথা, ফিল্ডার তো বলের জন্য মুভ করতেছে। এখন ফিল্ডার যতক্ষণ মুভ করতেছে ততক্ষণ কি বল অ্যালাইভ থাকবে কিনা, এই জায়গাগুলো গ্রে গ্রে। প্রথমত দেখেন 45 ধারার সঙ্গে 38 ধারার যে বিরোধ, আপনি ব্যাটসম্যানকে বাধা দিবেন, সেই বাধার পরেও কি রান আউট হবে কিনা, সেটা একটা সমস্যা রয়ে গেল। এদিকে ডেড বলের ব্যাপারটাই আমরা ক্লিয়ার করতে পারতেছি না। ডেড বল নিয়ে তো আরও ঝামেলা ছিল আগে। আগে ডিআরএস কল করলে, ডিআরএস কল করা দেখেই বা ডিআরএস এর আগেই আম্পায়ারের সংকেত দেখেই ব্যাটসম্যান একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আর রান নেব না, বা দৌড়ানো শুরু করলো। ডিআরএস কল করার পরে যদি আউট হয় বা নট আউট হয়, তখন ওই রানটার কি হবে এটা পরিষ্কার ছিল না, পরে এটা ক্লারিফাই করা হয়েছে। ডেড বল নিয়ে আরও কাজ করার সুযোগ আইসিসির আছে। এই সুযোগটা কেন আছে দেখেন, এখন যে আইন আছে এটাকে আমি একেবারে অপর্যাপ্ত মনে করতেছি না, এটা পর্যাপ্ত, এটা পর্যাপ্ত। কিন্তু হয় কি, আপনি যখন ওই যে ব্রিটিশ কনস্টিটিউশন পুরোপুরি বিস্তারিত ব্যাখ্যা ছাড়া আইন প্রণয়ন করবেন, সেটার জন্য যারা এই আইনের আন্ডারে থাকবে, কনস্টিটিউশন এগুলোর আন্ডারে থাকবে, তাদের সততা এবং তাফসিরকারীদের জ্ঞান, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি এমসিসির যে লগুলো, এগুলো অপর্যাপ্ত ঠিক না, বা গ্রে এরিয়াও আছে, তাও আমি জোর গলায় বলবো না, কিন্তু এই আইনগুলো যতটা সততার উপরে নির্ভরশীল, এই সততার দিন আর নাই। মানে আপনি তাফসিরকারীদের উপরে আর ভরসা করতে পারতেছেন না, তাফসিরকারীরা যার যার মতো করে ভরসা করে। সবচেয়ে বড় কথা যে যারা বিচারক,
দুর্ভাগ্য চক্রে আমাদের আম্পায়াররা যারা এই দায়িত্বগুলোতে থাকেন তারা আর সেই জেনারেশনের প্রতিনিধিত্ব করেন না। তারা নিজেদেরকে ক্রিকেট মাঠের মাস্তাহিদ হিসাবে প্রুভ করতে পারেন না। তারা আসলে খুব বুকিশ এবং খুব যান্ত্রিক। ওনরা শুধু রিপ্লে দেখেন, দেখেন এ বাইরে এ ভিতরে, মানে তার যন্ত্রের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটা আসলে ওই সুবিচারকের কাজ না। আমি কালকে একজন আম্পায়ারের সঙ্গে কথা বলতেছিলাম। তো তিনি যেটা বলতেছিলেন যে এক্ষেত্রে তো আসলে আম্পায়ার কিছু করার নাই, তবে একটা সুযোগ নেওয়ার ছিল, একটু টাইম কিল করা। যে মুহূর্তে মিরাজ আবেদন করতে গেছে ওই মুহূর্তে মিরাজকে বলা যেত যে একটু সময় নাও, তুমি কি নিশ্চিত এই আবেদনটা করবা? এটা কিন্তু তুমি একটু ভাবো। এখন এখানে আবার আম্পায়ারদের আইসিসি থেকে বলা আছে যে নৈতিকতার কথা বলে আইন থেকে কোনো খেলোয়াড়কে বিচ্যুত হওয়ার প্রভাব দেখানো যাবে না। আম্পায়ারদের উপর আবার এই নিষেধাজ্ঞা আছে। ফলে আম্পায়াররাও এখানে স্বাধীন না। কিন্তু রিয়েলিটি হচ্ছে থার্ড আম্পায়ারের করণীয় ছিল। কুমার ধর্মসেনা চাইলে বলটারে ডেড ঘোষণা করে দিতে পারতেন। আমার ভেতর থেকে বলতেছে যে এটা একটা কেলেঙ্কারি, এটা মানে কোনোভাবেই গুরুত্বপূর্ণ কিছু না। ওকে, বল ডেড, এরকম আমরা দেখি না। ফুটবলে এই জিনিসটা আপনি দেখবেন, ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ ফুটবলে। আপনি ওদের আইনেই এটা উল্লেখ করা আছে যে আপনি হ্যান্ডবল হলেই কি, বক্সের মধ্যে হ্যান্ডবল হলেই কি পেনাল্টি হবে? না। রেফারি দেখবেন যে ইন্টেনশনাল কিনা, সে কি ইচ্ছা করে হাত দিয়ে বল আটকাইছে নাকি তুমি মারছো এসে তার হাতে লাগছে। এবং ইচ্ছা করে হাতে লাগাইলে কিন্তু আবার উল্টে কার্ড পাবে যে শট করছে তার। ফলে এই প্রোটেকশনগুলো ব্যাটসম্যানের বোলার সবার থাকতে হবে। একজন ব্যাটসম্যান সে অনেস্টি দেখাতে গেলে অনিচ্ছাকৃতভাবে রান নিচ্ছে না, রান নেওয়ার কোনো চেষ্টাই করতেছে না, এরকম অবস্থায় সে যেন আউট না হয়। এই যে কালকে আমাকে একজন বলতেছিলেন যে নন আর্নড উইকেট, এটা এনজয় করার কিছু নাই। এই যে নন আর্নড উইকেট পেয়ে যাওয়ার যে সুযোগগুলো, এগুলোকে বন্ধ করতে হবে আইসিসির সুনির্দিষ্ট আইন করে, যে আম্পায়ারদের ওই স্বাধীনতা দিতে হবে। আপনারা ইন্টেনশন দেখার চেষ্টা করবেন, ইন্টেনশন শুড দ্য ফাইনাল কল। এই জিনিসগুলো নিশ্চিত না করতে পারলে এই জাতীয় গোলমাল চলতে থাকবে। আর স্পোর্টিং স্পিরিট বা ক্রিকেট স্পিরিট কোনোটার উপরে আর আমরা ভরসা করতে পারতেছি না। ওই দিন চলে গেছে। এখন আমরা আসলে এমন একটা জায়গায় আসছি যখন প্রত্যেককে অসৎ ধরে নিয়ে আগাইতে হবে। একমাত্র ওই আইনের বইটা খুব পরিষ্কার হতে হবে এবং বিচারকদের ওই পরিমাণে স্বাধীনতা দিতে হবে যে আপনার যা মনে হয়, আপনার যদি মনে হয় যে ওর ইন্টেনশন ছিল রান না নেওয়ার, তাহলে আউট দিয়েন না। যাই হোক, আমি এটা বললাম, খুব একটা বুকিশ আলোচনা করলাম। এই আলোচনার ভেতর দিয়ে নাথিং এগেনস্ট মিরাজ, নাথিং এগেনস্ট সালমান আগার এগেনস্টে আমার আছে। সালমান আগা শুড বি মোর গেম অ্যাওয়ার। এটা পাকিস্তানিদের কমন প্রবলেম রে ভাই, কমন প্রবলেম। সে আদিকাল থেকে দেখে আসতেছি, ইনজাম আম্বাই থেকে শুরু করে সবাই। আপনাদের একটা আলাদা গেম অ্যাওয়ারনেস খোলা উচিত, সেকশন খোলা উচিত। এবং সালমান আগা আউট হওয়ার পরে যেটা করছেন এটাও মোটে ভালো হয় নাই। মিরাজের জায়গা থেকে মিরাজ আইন যেটুকু জানে সেটা প্রয়োগ করছে। হ্যাঁ, সে যদি ইচ্ছাকৃত বাধা প্রদান করে, এই জন্য আমি মিরাজের শাস্তি দাবি করে রাখলাম। কিন্তু আমার মনে হয় না বাধাটা খুব ইচ্ছাকৃত ছিল। যাই হোক, পুরো ব্যাপারটা তো যা ঘটার ঘটে গেছে। আমি ভবিষ্যতের জন্য আলোচনাটা করলাম যে আইসিসি এবং এমসিসির এখন ফরওয়ার্ড লুকিংয়ের সময় চলে আসছে, যেহেতু এই জাতীয় ঘটনা বারবার ঘটতেছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।